আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রক্টর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা সাজানো, দাবি আসামির পরিবারের পরকীয়ার সম্পর্ক ছিল বলছেন স্থানীয়রা। এবং বায়ু দূষণ রোধে সড়কে চলবে না মেয়াদোত্তীর্ণ গাড়ি, বললেন পরিবেশ উপদেষ্টা। অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা সংস্কার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দুপুরে বিচারপতি নজরুল ইসলামের চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। সকালে শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজকে সেই ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ৪-১-২-৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। দেশবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি, এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ আবু সাইদের বড় ভাই রমজান। সেই এখতিয়ার আদালতের। থ্যাংক ইউ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, চীন সফর সার্বিকভাবে সফল হয়েছে। চীন সরকার বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে কাজ করতে চায় বলেও মন্তব্য করেন ফখরুল। বাতেন বিপ্লবের রিপোর্ট। চীন সফর সম্পর্কে জানাতে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এতে অংশ নেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। ফখরুল বলেন, ৫ দিন ব্যাপী এই সফরে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় হয়েছে, যেখানে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী মিস্টার লিউ জিয়ানচাও, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিসেস সান হাইয়ান। এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৭ বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চাওয়া হয়েছে। বিগত ১৭ বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহিরুদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। বাতর বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় বেরিয়ে এসেছে ভিন্ন কথা। এই ঘটনায় আটক মূল আসামি ফজর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। স্থানীয় অনেকেই বলছেন, ওই নারীকে সেদিন রাতে জোর করে ধর্ষণ করেনি, বরং ফজর আলীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। তারই জের ধরে ২৬ জুন রাতের ঘটনা। কিন্তু সুযোগ সন্ধানীদের কেউ কেউ একে সংখ্যালঘু নির্যাতন হিসেবে অপপ্রচার চালিয়েছে, আবার কেউ কেউ রাজনৈতিক রং লাগিয়েছে। কুমিল্লা প্রতিনিধি আজিজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে শুরু হয় তোলপাড়। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত ফজর আলীকে আটক করে। তবে এ বিষয়ে ভিকটিম ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ভিন্ন কথা। তারা জানান, ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর ছিল পরকীয়া সম্পর্ক। ফজর আলীর সাথে ভিকটিম পরিবারের আর্থিক লেনদেনের কারণে প্রায়ই তাদের বাড়িতে যেতেন ফজর আলী। নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিছি, আমি বলছি ফোন দেন ভাই, আমি বোন। হ্যাঁ বলছে, আপনি কে? তা আমি কই আমি আপনের বোন। ও তো চিনছি, কে লেগে? আমি কই আমার মায়ের বলে টাকা দিচ্ছে। কই হয় আমি আমার মারে টাকা কি দিবেন কি দিতেন না? আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিই আমি বাড়িতে নিয়ে। বৃহস্পতিবারে রাইতে 11:30 বাজে ফজর আলী দরজা তাইছে। আর পরে আমার মা আমার বাবা গেছে একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে গেছে আর আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে ঘুমাই গেছে। শুধু আমি একলা করে মেয়েটি, আর কেউই নাই গা। আশেপাশে গড় নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাটা আসছে, আসার পরে আমার দরজা ডাকা দিচ্ছে। আমি কিছু আমি কই আপনি কেডায়? মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ডাকা দিচ্ছে, খেয়ে গেছে, খিলি হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আইসা পড়ছে, আইসা দুজনের মারছে। আর কড়া খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। টাকা লেনদেনের কথা স্বীকার করে ওই নারীর পরিবার জানায়, বৃহস্পতিবারের ঘটনার সময় তারা ছিলেন পাশের বাড়িতে। ভিতরে গিয়ে মারধর করা শুরু করছে। এরপরে আমি ঘরের ভিতরে গেছি, গিয়া সাইডা এমনি বরাবর গেছি আর আইছি, কোনো সুযোগ পাইছি না। এরপর তারা আমার মারতাছে, যারা আমি কান্দা গিয়ে আমাকে ঘুরেছি। বিয়ার আগে যিনি আনছি আপনার লাভের উঠছে, আমি দেন বিয়ার কাছাড়লে আপনার দিয়ে পান এই দেখি। যদিও ফজর আলীর পরিবারের দাবি, ছেলেকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মাইয়ার ফোন করে নিচে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া তারা টাকা পয়সা দিয়া তারা রান্না তো মাইর খাওয়াইছে। না, এটা দর্শন না, এটা এলাকাবাসী জানে, এলাকার সমস্ত সাধারণ মানুষও জানে এটা একটি পরকীয়া। তো সকলের প্রতি একটা মেসেজ থাকবে, সব তো যায় না, সঠিক তথ্য যায় না, তারপর আপনারা এগুলো পোস্ট শেয়ার করবেন এবং পোস্ট করবেন। ধর্মীয়ভাবে অন্য ধর্মের মানুষদের কাছে মুসলমান ধর্মকে বিকৃত করার জন্য, নস্যাৎ করার জন্য যদি করে থাকে, তাদের আইনের আওতায় আনা উচিত। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার। ওনার শ্বশুরবাড়ি থেকে বাকের বাড়ি আসছিলেন এবং
গত পরশুদিন রাতে এই ঘটনা ঘটে এবং এলাকার কিছু লোক সেটা জানতে পেরে ফজর আলীকে মারধর করে এবং এক পর্যায়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টা তদন্তের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। এদিকে কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক 2 মামলায় গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ধর্ষণের শিকার নারীর শ্লীলতাহানির ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার 4 জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার সুমন, রমজান, আরিফ ও অনিককে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বায়ু দূষণ রোধে রাজধানীতে চলাচলকারী পুরনো বাসগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই কাজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে বায়ু দূষণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। পুরনো পরিবেশ বিপজ্জনক যানবাহন নিয়ন্ত্রণে শিগগিরই কঠোর অভিযান হবে। এ সময় তিনি নির্মাণ সামগ্রী পরিবহনের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে বলেন, বালু পরিবহনের সময় অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে ধুলাবালি ছড়াতে না পারে। তিনি এ সময় আরও জানান, শীত মৌসুম শুরুর আগেই শহরের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে। করেছি এবার আবার সেটা ধরে আমাদের সিটি কর্পোরেশন একটার ভিতরে রাস্তাগুলো রিপেয়ার করে। আমরা এনশিওর করার চেষ্টা করব যে বাই অক্টোবর আমরা মেজর ওয়েতে রিপেয়ারটা করে ফেলতে পারি। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এনবিআরকে এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কিছুটা হোঁচট খেয়েছি কয়েকদিনের কার্যক্রমে। তিনি জানান, সকাল পর্যন্ত চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 3,60,000 কোটি টাকারও বেশি। তিনি আশাবাদী, গত বছরের চেয়ে এবার রাজস্ব বেশি আদায় হবে। বিগত 1 সপ্তাহ ধরে চেয়ারম্যানের অপসারণের জন্য আন্দোলন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের কঠোর পদক্ষেপে গতকাল আন্দোলন প্রত্যাহার করে সংগঠনটি। এনবিআরে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। ছাত্রছাত্রীদের পড়ালেখায় ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা অর্জন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করতে শিক্ষকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান। রূপায়ণ সিটি উত্তরায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ভবন উদ্বোধন শেষে এই কথা জানান তিনি। এই সময় রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, দেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে বিশ্বের উন্নত দেশের আদলে পড়াশোনায় নতুনত্ব নিয়ে আসতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দেশের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত উদ্যোগে একের পর এক এই খাতে দেশের সুনাম কুড়িয়ে যাচ্ছেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ডক্টর সবুর খান। তার হাতে প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন কাজ করে যাচ্ছেন স্কুল কলেজ নিয়ে। দেশে পড়াশোনার পরিবেশের যেমন অভাব রয়েছে, তেমনি রয়েছে ভালো প্রতিষ্ঠানেরও। তাই ধানমন্ডির পর উত্তরা রূপায়ণ সিটিতে মনোরম পরিবেশে গড়ে তুলেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের উত্তরোত্তর সফলতার জন্য ছাত্রছাত্রীদের চাপ সামলাতে এবার নতুন ভবনের উদ্বোধন করল প্রতিষ্ঠানটি।
নানান প্রতিবন্ধকতা এবং শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ায় বেশ আগে থেকেই কর্মমুখী শিক্ষার জোর দিয়ে আসছেন সবুর খান। বলছেন শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না, প্রয়োজন দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার গুণ। So if you like to become a number, only the result is not the factor. There should be some other factor, that is one is community support. So I will request to the Daffodil International School team that please talk with the student. As I am seeing that some of the students, those who already joined today, I am sure that all of you have the leadership skill. If you don't have the leadership skill, I am sure that you will not come today. এ সময় দেশের আবাসন খাতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল প্রতিষ্ঠানের বেশ কিছু অর্জনের কথা তুলে ধরেন। একই সাথে পড়াশোনায় নতুনত্ব নিয়ে আসার আহ্বান জানান। Newness of education. So this is where education will be competing with the global world, because nowadays we see that apart from the curriculum, there is a lot of newness on the how to groom people and how to make them a better person in life. So I think Daffodil is on the right track. অনুষ্ঠানে আগত অতিথিরাও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রশংসা করেন স্কুলের নানান সব উদ্যোগের। School who is having the primary affiliation of Cambridge, curriculum and resources from the very beginning. Congratulations also for that. As a partner in the remarkable education journey taking place in Bangladesh, we stand here today to inaugurate a building made of bricks and walls. But we know the true purpose of this premises is far greater. We are here to honor a place where dreams begin and futures take shape. The reason that I thank him more, he set his business into the education. শেষে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় স্কুলে পরিণত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান প্রিন্সিপাল। I am desperately, passionately in love with DI, and I have a big hope that already sir says that DI should be the #1 school in town. That's my dream, and it's political life. When your passion matches your profession, and that's how I really try my level best to work with the team. কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রক্টর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা সাজানো, দাবি আসামির পরিবারের। পরকীয়ার সম্পর্ক ছিল বলছেন স্থানীয়রা। এবং বায়ু দূষণ রোধে সড়কে চলবে না মেয়াদোত্তীর্ণ গাড়ি, বললেন পরিবেশ উপদেষ্টা। অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা সংস্কার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সবাইকে ধন্যবাদ।